এরকমটা ঘটলো শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে, যেটা যে দায় নেওয়ার যে দায়িত্ব ছিল সে দায়িত্ব পালন হলো না বলে এখন ঠিক তৃণমূলের আসন বেড়ে গেল, সেই কারণে সিপিএমের ওপরে দায় চাপানো যাচ্ছে নাকি আরও দেখতে হবে যে এইভাবে জোর করে বেশ কিছু ব্যাড সিলেকশন অফ ক্যান্ডিডেটও এর প্রভাব পড়েছে কি? দেখুন, এটা কোনো একটা কারণে আমার আমার অভিজ্ঞতা বলে একটা কারণে এত বড় ফেলিয়ার হয় না। যেটা প্রেডিক্ট করেছিল আর যেই ফেলিয়ারটা হয়েছিল, দেখুন প্রেডিকশন আমরা ইন্ডিভিজুয়ালি কী করেছিলাম তার থেকে অনেক বড় বড় অর্গানাইজেশন বৃহত্তর সার্ভে করে ফেলিয়ার হয়েছে। তো সুতরাং ফেলিয়ার একটা দুটো কারণে হয়নি, ফেলিয়ার একটা সিরিজ অফ কারণে হয়েছে এবং আমি বারবার বলছি তার অ্যানালিটিক্স প্রয়োজনীয়। দরকার পড়লে প্রফেশনাল সার্ভে যারা করেছিল তাদের জাস্টিফিকেশন দেওয়ানো উচিত যে তাদের এত বড় বড় ফেলিয়ারগুলো হওয়ার পিছনে কারণটা কী। আমার পয়েন্টটা হচ্ছে সেটা না, আমার পয়েন্টটা হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ক্যান্ডিডেট ঘোষণা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, ক্যান্ডিডেটের ক্যাম্পেনের সময় কতটা সে অর্গানাইজেশনাল সাপোর্ট পাচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ক্যান্ডিডেট যখন অর্গানাইজেশন সাপোর্ট পাচ্ছে, সেই ক্যান্ডিডেট যখন মার্কেটে কাজ করছে, মানে মার্কেটে কাজ করছে ইন দ্য সেন্স যখন ফিজিক্যাল ক্যাম্পেনিংয়ে যাচ্ছে, তখন দলগতভাবে তাকে কত সুন্দর পরিচালনা করা হচ্ছে, সেটা একটা ভ্যালিড প্রফেশনাল পয়েন্ট। এবং সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে কাস্টিং প্রসেসটা যখন চলছে, মানে ভোট দান পর্বটা চলছে, তখন কিভাবে অর্গানাইজেশন কাজ করলো। যে অর্গানাইজেশন পাওয়ারে আছে সে তার মতো স্ট্র্যাটেজি করবে, যে অর্গানাইজেশন অপোজিশনে আছে তার মতো স্ট্র্যাটেজি করবে। এবং একটা জিনিস তোমাকে আমি বলি, যেটা আমরা অনেকেই মানে অন্যরকমভাবে ভাবি, বাট অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট আমি খুব পরিষ্কার কথা এই ব্যাপারে বলতে চাই। পলিটিক্স ইজ নট, মানে পলিটিক্স অ্যাজ অ্যান অপারেশনাল সাবজেক্ট ইজ নট আ সোশ্যাল সার্ভিস। ঠিক আছে, পলিটিক্স ইজ অ্যাবাউট পুটিং আপ স্ট্র্যাটেজি অ্যান্ড মেকিং কাউন্টার স্ট্র্যাটেজি। আমি যদি দেখি আমার উল্টো দিকের টিমটা এই স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, ভাই আমি তো কাউন্টার স্ট্র্যাটেজি নেবই। আমি 100 মিটার আগে লোকজনকে কোনোভাবে বাধা দেওয়ার চেষ্টা করতে পারি, উইচ ইজ নট জাস্টিফাইড, উইচ ইজ ইললিগাল, উইচ মাইট নট সাউন্ড টু বি ডেমোক্রেটিক, যেটাকে মনে নাও হতে পারে যে হ্যাঁ এটা তো গণতান্ত্রিক কথাবার্তা আমি বলছি না, বাট এটাও ইজ এ পার্ট অফ আ স্ট্র্যাটেজি। এবং এটা যদি কেউ অ্যাপ্লাই করে থাকে সেটাকে কাউন্টার ফয়েল করার দায়িত্ব কার? সেটা তো কাউন্টার ফয়েল করার দায়িত্ব তাদেরই যারা তার সাথে এগেনস্টে লড়ছে। যদি আমার প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি এগুলো রেডি না থাকে, ভাই শুধু একটা স্ট্র্যাটেজির উপর নির্ভর করে বাংলার মতো একটা এত বৃহত্তর রাজ্যে তৃণমূলের মতো একটা এত শক্তিশালী সাংগঠনিক দলকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া শুধু বিবৃতি বা ন্যারেটিভকে ভরসা করে খুব ডিফিকাল্ট। আমরা ভোটের পরে যেরকমটা দেখলাম যে দিলীপ ঘোষ বললেন, সৌমিত্র খা বললেন, সকলে একে একে বলে চললেন তাদের মধ্যে কেউ হেরেছেন কেউ জিতেছেন সেটা অন্য বিষয়, কিন্তু বলছে দল হারিয়ে দেওয়া হয়েছে, মেদিনীপুর থেকে এখানে আনা হয়েছে এবং সবটাই প্ল্যান্ড। এবং সেই দল হারিয়ে দেওয়ার বিষয়টাই কি বড় করে এটা ভোটের আগে বোঝা যায়নি, কিন্তু ভোটের মাঝখানে এটা হয়েছে যে একজন আরেকজনকে হারানোর লড়াইতে নেমেছিল, সেই কারণে এই 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 সাফল্য থেকে আমরা অনেকটা দূরে সরে গেছি, বিজেপি দূরে সরে গেছে। দেখুন, ইনারা যাদের নাম বলছেন ইনারা একবার না একাধিকবার জেতা লোকজন এবং অনেক বড় বড় পদ সামলানো লোকজন, কিন্তু তবুও কোথাও না কোথাও ফেলিয়ার তো ফ্রাস্ট্রেশন একটা তৈরি করেই, একটা তো মানে মানসিকভাবে ধাক্কা দেয়। ঠিক আছে, দল হারিয়ে দিয়েছে বা কি সেটা তো দলের ভিতরে যারা পদাধিকারী তারা উত্তর দিতে পারবে। এই পরিষ্কার লড়াই দিলীপবাবু, শুভেন্দু, এইসব ব্যাপারে তো ভাই মানে আমি তো আর কোনো পলিটিক্স করি না, মানে পলিটিক্যাল পার্টি করি না, আমি কি করে এই দায়িত্ব নিতে পারি। বাট একটা কথা ঠিক, যদি কারুর কোনো বিষয় সম্বন্ধে ডিসকমফর্ট থেকে থাকে সেটা শুনতে হবে, সেটাকে নিয়ে বিচার বিবেচনা করতে হবে, সেটাকে নিয়ে ভাবতে হবে, জানতে হবে যে কেন করছে। আজকে দিলীপ ঘোষ কোনো বাংলার পলিটিক্স কেন ভারতীয় পলিটিক্সও কোনো খুব একটা ছোটো নাম নয়, শুভেন্দু অধিকারীও মোটেই ছোটো নাম নয়। এরা যখন কোনো একটা বিবৃতি দিচ্ছেন, এরা যখন দুজনেই মেদিনীপুরে এবং একজন মেদিনীপুর আপ ডাউন করছেন, একজন স্টেবল, তো যাই হোক, এগুলো কেন হচ্ছে, সেই কেন হচ্ছেটার উত্তর তো ভাই খুঁজতে হবে। কেন হচ্ছে উত্তর যদি আমি না খুঁজি এবং আমি বলি যে একটা ঘটনা ঘটেছে, জাস্ট ঘটে গেল, ভাই সেটার তো এফেক্টও আসছে। তার মানে এই ঘটনাটাকে আমাকে তো সামহাও গিয়ে কাউন্টার ফয়েল করতে হবে। যদি একটা লিডারের কোথাও গিয়ে দুঃখ লেগে থাকে, একটা লিডার কোথাও গিয়ে ডিফিট হয়ে থাকে, ডিফিট মানে তো শেষ নয়, তাহলে তো এদেরকে তো আবার দল ব্যবহার করবে, বিভিন্ন রোলে ব্যবহার করবে। তো
সুতরাং এই মানুষগুলোকে তো ভ্যালু দেওয়াটা উচিত, এর কথাগুলো তো ভ্যালু, এর অভিজ্ঞতাটা, যেটা আমি বারবার বলছি, অপারেশনাল পলিটিক্সে যখন ক্যাম্পেনে গেছে তারা তো একরকমের অভিজ্ঞতা গেইন করেছে, তারা হয়তো এমন কিছু জিনিসকে এক্সপিরিয়েন্স করেছে যেই জিনিসগুলো তার কাছে আনইউজুয়াল লেগেছে, তাই তাদের হয়তো বিভিন্ন বিবৃতির মধ্যে দিয়ে সেরকম নানান রকম বক্তব্য ফুটে বেরোচ্ছে। সেগুলোকে নিয়ে উচ্চ পর্যায়ে কথা বলা উচিত এবং তার ইনভেস্টিগেশন করা উচিত। একদমই তাই। আমি শুধু বাংলার ক্ষেত্রে প্রসঙ্গটা পুরোটা শেষ করলে হবে না, আমাকে এবার শেষ করতে হবে গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির এই 63টা আসন এককভাবে কমা, আর বাকি তো এনডিএর যে আসন কমা। আমি বলছিলাম রাম মন্দিরের যা বহর ছিল সেই বহর কিন্তু কমে এলো, ফৈজাবাদ কেন্দ্র রাখতে পারলেন না, আমেঠি সেও হেরে গেলেন, স্মৃতি জুবিন ইরানি হারলেন। আমার মনে হয় স্বাধীনতার পরে কংগ্রেস ওই আসনটি হারেনি, এই প্রথম আগের বার 2019 সালে হেরেছিলেন স্মৃতি জুবিন ইরানি, স্বাধীনতার পরে একবারই জিতেছিলেন আমেঠি, এবারও হেরে গেল, এবার আর ধরে রাখতে পারা গেল না। আমি বলছি সার্বিক ব্যর্থতার দায় রয়েছে, তো এ তো শুধু বাংলা গেল, তো এই আসন কমাটার দায় তাহলে কে নেবে? সোজা সমস্ত সরাসরি বেনিফিট নরেন্দ্র মোদির কাছে চলে যায়। আমরা দেখি কিছু একটা ভালো হলে গোটা করে লেখা হয় মোদি সরকার, তো এক্ষেত্রে এই হারের দায়ও তো মোদি সরকার। হ্যাঁ, এটাই তো আমার আমি আরেকটা লাইন জুড়ে বলছি, এই হারের দায় মোদি সরকার, তাই জন্যই বোধহয় ভারতবর্ষে আবার করে ফুটে উঠছে আরেকটা ন্যারেটিভ, উইচ ইজ এনডিএ সরকার। এই জার্নিটা মোদি সরকার থেকে এনডিএ সরকারের যেটা হয়েছে, এটা ঘটেছে কিন্তু 4 জুনে। তোমরা কিভাবে এই হার জিতটাকে দেখছো, তোমাদের নিজস্ব অ্যাঙ্গেলে দেখছো নিশ্চয়ই। আমি যে অ্যাঙ্গেলে দেখছি, ভারতবর্ষের গভর্নমেন্ট অনেক বেশি স্টেবল হলো। কীভাবে আমি সেটা তোমাকে বলছি। ভারতবর্ষের গভর্নেন্সও স্টেবল হলো, এটাও কিন্তু মাথায় রাখবে। কেন বলছি শোনো, ধরো বিজেপি একটা অবভিয়াসলি একটা বৃহত্তম পলিটিক্যাল পার্টি, ভারতবর্ষের সবথেকে বড় পলিটিক্যাল শক্তি হচ্ছে ভারতীয় জনতা পার্টি, এ ব্যাপারে কোনো ডাউট নেই, ইন্ডিভিজুয়াল সিটও তাই প্রমাণ করছে। কিন্তু যদি তারা 300-র উপরে সিট পেত, তারা হয়তো এমন বহু রকমের স্টেপ নিতেন বা তাদের প্ল্যানিংয়ে ছিল, যেই স্টেপগুলো ভারতের ব্যালেন্সটাকে খুব একটা হেল্প করতো না। ভারতের একটা ইকুইলিব্রিয়াম, ডিপ্লোম্যাটিক ইকুইলিব্রিয়াম, সেটাকে খুব একটা হেল্প করতো নয়। কিন্তু আজকের ডেটে যখন বিজেপি কিন্তু যথেষ্ট স্টেবল সিট পেয়েছে, 250 সিট কিন্তু কম সিট নয়, কারণ যেহেতু আমাদের মার্জিনটা 400 ওনারা ন্যারেটিভ দিয়ে তুলে দিয়েছিল, তাই জন্য আমাদের মনে হচ্ছে কম, মোটেই কম না। কংগ্রেস গত 3-4টে সরকার করেছে 160-170টা করে সিট নিয়ে, এবং 250টা কোনো কম সিট না, 250 কাছাকাছি, যাই হোক কোনো কম সিট না। দ্বিতীয় জিনিসটা মজার ব্যাপারটা ভালো করে লক্ষ্য করে দেখবে, তাদের যে অ্যালাইজড পার্টিগুলো আছে, ঠিক আছে, তাদের নিয়ে এত গণ্ডগোলের চিন্তাভাবনা কেন? সেটা হচ্ছে ব্যক্তিগত দুটো মানুষের রাজনৈতিক চরিত্রের জন্য, এই তো গোদা কথা। কিন্তু এরা দুজন যদি সাথে স্টেবল থাকে, তাহলে কিন্তু গভর্নমেন্টের স্ট্রাকচার স্টেবল। 272টায় গভর্নমেন্ট হয়, 300+ গভর্নমেন্ট হয়েছে, তো এটা তো স্টেবিলিটি। সেকেন্ড হচ্ছে, যদি তুমি আরেকটু গভীরভাবে ভাবো, একটা যে কোনো গণতান্ত্রিক পার্লামেন্টারি স্ট্রাকচারে অপোজিশনের স্ট্যান্ড পয়েন্টটা ভীষণ ইম্পর্ট্যান্ট, অপোজিশনের প্রেজেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এবার এই অপোজিশনটা ভারতবর্ষে পুরোপুরি নালিফাইড হয়ে গেছিলো। গত কিছুদিন ধরে অপোজিশন ছিলই না, তাদের কোনো স্ট্যান্ড নেই, তাদের হাউসে কোনো স্ট্যান্ড নেই, কারণ তাদের সিট নেই। বাংলা তাদের সিটের অবস্থা সেটা নেই। আজকের ডেটে দাঁড়িয়ে আমি হাউস খুলুক, যখন শুরু হবে প্রসেসটা, তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, অনেক ফ্রুটফুল ডিসকাশনস হবে, অনেক স্টেবল ডিসকাশনস হবে, অনেক পাওয়ারফুল ডিসকাশনস হবে। লুজ ডিসকাশনস হবে না, লুজ ডিসকাশনস কোনোভাবেই হবে না। তার কারণটা হচ্ছে, এই যে মানুষজনরা যারা আজকে পার্লামেন্টে গিয়ে বসবে, তারা কিন্তু অনেকটা স্ট্রং পজিশনে বসবে। তারা কিন্তু আজকে জানবে যে আমার পেছনে কটা সিট আছে, ভাই গভর্নমেন্টের কাছে কটা সিট আছে, যে সবথেকে বড় পলিটিক্যাল পার্টি তার কাছে কটা সিট আছে। এবং সব জায়গা থেকেই যেই ভাইভটা আমি অ্যাজ এ স্ট্র্যাটেজিস্ট বুঝছি, সেটা হচ্ছে স্টেবিলিটি। অনেক পলিটিক্যালি স্টেবল একটা গভর্নমেন্ট ফর্ম হয়েছে, যেই পলিটিক্যালি স্টেবল কেন বলছি, স্কেলটা কোনো একদিকে নেই, এরকম নেই যে একমুখীকরণ হয়ে গেছে গভর্নমেন্টের। কিন্তু সংবিধান সংশোধনী আইনের ক্ষেত্রে তো বিরাট সমস্যা হবে, শরিক দল সঙ্গে থাকলে, প্রতিপক্ষ স্ট্রং, সেক্ষেত্রে তো হবে। এটাই তো বললাম যে এটা কেন ধরছো যে সংবিধান সংশোধন করাটা খুব কি বলবো, ওয়েলকাম স্টেপ। না হলেও তো হতে পারে ভারতবর্ষে আরও ভালো হলো। কেন আমি বারবার বলছি, সংবিধান সংশোধন করে নানান রকম চেঞ্জ আনাটা
হতে তো পারে যে মানে ভারতবর্ষের স্টেবিলিটির পক্ষে হলেও ক্ষতিকর হলেও হতে পারত, আজকের ডেটে সেটা হয়তো হবে না। তাই জন্যে আমরা এমন একটা স্ট্রাকচারের দিকে এগোচ্ছি যে স্ট্রাকচারটা হয়তো ডিবেট বেশি হবে, হয়তো তর্কাতর্কি বেশি হবে, হয়তো হাউসে আলোচনা বেশি হবে, হোক, তাতে অসুবিধা নেই। কিন্তু আস্তে 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 এমন একটা ডিসিশন মেকিং প্রসেসের মধ্যে দিয়ে আমরা যাব, যেই ডিসিশনসগুলো বা যেই বিলগুলো বেরোবে সেগুলো অনেক স্টেবল বিল বেরোবে। আমি বলছি না আগের বিলগুলো আনস্টেবল বা এরকম কিছু, আগামীর বিলগুলো কিন্তু যথেষ্ট প্রসিডিউরালি স্টেবল স্টেটে যাবে এবং এই বিশ্বাসটা আমি রাখি।